স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব কোর্স 8A অর্থাৎ 1.2.8A নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 1 এই পেপারের একটি প্র্যাকটিকাম নিয়ে। সিলেবাসে দেখলে দেখা যাবে অনেকগুলো প্র্যাকটিকাম ওখানে রয়েছে। তার মধ্যে আজ আমরা আলোচনা করব অ্যানালাইসিস অফ স্কুল কারিকুলাম অ্যাট ডিফারেন্ট স্টেজ এই প্র্যাকটিকামটি নিয়ে। অ্যাকচুয়ালি এই প্র্যাকটিকামটি নলেজ অ্যান্ড কারিকুলামের টেক্সট বইতে যে চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করা হয়েছে সেই ধারণার উপর থেকে এই প্র্যাকটিকামটি আমাদের করতে হবে। এই প্র্যাকটিকামটির পরবর্তী স্টেপগুলোকে আমরা যদি এই ভিডিওতে ফলো করি তাহলে আশা করি এই প্র্যাকটিকামটি কি করে করা যাবে, এই প্র্যাকটিকামটি কিভাবে করলে যথার্থ উপস্থাপন করা সম্ভব হবে সে সম্পর্কে সম্যক ধারণা আমি উপস্থাপন করতে পারবো বা বোঝাতেও পারবো। ফলে আমার এই ভিডিওর শেষ পর্যন্ত সবাইকে যথেষ্ট মনোসংযোগ দিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটি পয়েন্ট আমি টু দ্য পয়েন্ট আলোচনা করব। সেই আলোচিত পয়েন্টগুলোর উপরে যথেষ্ট ধারণা দিয়ে যথেষ্ট মনোসংযোগ করে সেই পয়েন্টগুলোর ডিসকাসগুলোকে মন দিয়ে শুনতে হবে। তাহলে আশা করি এই প্র্যাকটিকামটি করতে সকলের সুবিধে হবে। এই প্র্যাকটিকামটি করার জন্য আমি প্রত্যেকটি স্টেপে আমার এই ভিডিও ক্লিপে আমি কি করে পয়েন্টগুলো ডিসকাস করতে হবে সেগুলোকে বিস্তারিত বর্ণনা করবার চেষ্টা করব। ফলে প্রত্যেকটি পয়েন্টকে যথার্থ কনসেন্ট্রেশন রেখে সেই পয়েন্টগুলো ডিসকাশনগুলো একটু শুনতে হবে। এই প্র্যাকটিকামটি করতে গেলে অর্থাৎ অ্যানালাইসিস অফ স্কুল কারিকুলাম অ্যাট ডিফারেন্ট স্টেজ, অর্থাৎ আমরা মনে করছি যে আমাদের স্কুলের যে কারিকুলাম রয়েছে, একটি স্কুল বা গভর্নমেন্ট প্রত্যেকটি স্কুল একটা নির্দিষ্ট কারিকুলামকে ফলো করে একটা সিলেবাস তৈরি করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই সিলেবাসকে ফলো করে তারা প্রত্যেকটি ক্লাসের নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে কতগুলো পাঠ্য বই রয়েছে, সেই বইগুলোর নির্দিষ্ট কতগুলো কন্টেন্ট রয়েছে এবং তার একটা ইয়ারলি প্ল্যানিং রয়েছে। কোন সময় ইউনিট টেস্ট হবে, কোন সময় ইউনিট টেস্টের এক্সাম হবে, আবার কোন ইউনিটগুলো কোন কোন ইউনিট টেস্টের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো কে আলোচনা করা হবে সেগুলো নিয়ে একটা সিলেবাস রয়েছে। সেই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু এই স্কুলের কারিকুলামটা ফলো করা হয়, স্কুলের সিলেবাসটা ফলো করা হয়। আমরা এখানে আলোচনা করব অ্যানালাইসিস অফ স্কুল কারিকুলাম অ্যাট ডিফারেন্ট স্টেজ। স্কুল যে কারিকুলামটা ফলো করে সেই কারিকুলামের দুটো স্টেজ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ মনে করা যাক এই কারিকুলামের স্কুল কারিকুলামের উপর ভিত্তি করে দুটো ক্লাস, সেই দুটো ক্লাসের দুটো কারিকুলামকে নিয়ে আমরা কারিকুলামের প্লেস নিয়ে আমরা আলোচনা করব যে সেই জায়গাগুলোর মধ্যে কতটা সামঞ্জস্যতা রয়েছে এবং কি করে সেই কারিকুলামটা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মধ্যে কোন কোন পার্থক্যর বৈশিষ্ট্য নিয়ে কারিকুলামটা এগিয়ে চলেছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এইরকম একটা বেসিক ধারণা নিয়ে আরও চ্যাপ্টারগুলো পড়লে আশা করি ছাত্রছাত্রী সকলেরই সুবিধে হবে এই ধারণাটি উপলব্ধ করার ক্ষেত্রে। ফলে সেই রকম একটা ধারণাকে নিয়ে আমরা এই প্র্যাকটিকামটা অ্যাকচুয়ালি উপস্থাপন করবার চেষ্টা করছি। মাথায় রাখো যে এখানে অ্যানালাইসিস অফ স্কুল কারিকুলাম অ্যাট ডিফারেন্ট স্টেজ আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে একটি ভূমিকার পয়েন্ট উপস্থাপন করতে হবে, যেটা একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। এই ভূমিকাতে অ্যাকচুয়ালি লেখা যেতে পারে যে কারিকুলাম কাকে বলে, কারিকুলাম কি, সিলেবাস কাকে বলে, কারিকুলাম এবং সিলেবাসের মধ্যে পার্থক্য কী। আবারও বলছি, ভূমিকায় একটি পেজের মধ্যে অ্যানালাইসিস করব। ভূমিকাতে আমরা লিখতে পারবো কারিকুলাম কি, অর্থাৎ পাঠ্যক্রম কি, পাঠ্যক্রমের সাথে কারিকুলামের বৈশিষ্ট্য, কারিকুলামের সাথে সিলেবাসের সম্পর্ক কী, সিলেবাস কাকে বলে।
এই জায়গাগুলো আমরা ভূমিকার মধ্যে তুলে ধরতে পারবো। কারিকুলাম হচ্ছে একটা বৃহৎ বড় জায়গা, যে জায়গাটা মনে করা যাক একটা বড় ভূখণ্ডের অনেকগুলো ডিফারেন্ট ভূখণ্ডের কারিকুলামকে বা সিলেবাসকে যাতে একত্রিত থাকতে পারে এবং বিষয় সংক্রান্ত ধারণা বা শিক্ষার্থীদের বেসিক নলেজ, শিক্ষার্থীদের স্টেপের নলেজ, প্রত্যেকটি স্টেপের নলেজ যাতে ইকুয়াল থাকতে পারে, এডুকেশনের ইকুইভ্যালেন্ট থাকতে পারে, এই জায়গাটার উপর ভিত্তি করে একটা কমন কারিকুলাম তৈরি করা হয়। আর সেই কারিকুলামের উপর ভিত্তি করে নির্দিষ্ট ভূখণ্ড তার বা নির্দিষ্ট কোনো ভৌগোলিক এরিয়া তার একটা নির্দিষ্ট সিলেবাস তৈরি করে এবং সে তার সেই সিলেবাসটা তৈরি করার ক্ষেত্রে কতগুলো অবজেক্টকে ফলো করে, সেখানকার ইকোনমিক কন্ডিশন, সেখানকার কালচার, সেখানকার সামাজিক চাহিদা, সেখানকার সরকারের অর্থনৈতিক সাহায্যের পরিমাণ, এই সবের উপর ভিত্তি করেই কিন্তু তারা সিলেবাসটা তৈরি করে। পরিকাঠামো, এই সকল পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তারা সেটা তৈরি করে এবং সেই সিলেবাসকে ফলো করে একটা বিভিন্ন ধরনের পাঠ্য বই তৈরি হয়। সেই বইগুলোর একটা নির্দিষ্ট কন্টেন্ট থাকে, যে কন্টেন্টগুলো অবভিয়াসলি সিলেবাসের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। তাহলে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে মূলত আমি আমার ভূমিকাটা উপস্থাপন করতে পারি। পরবর্তীতে রয়েছে যে পাঠ্যক্রমের বৈশিষ্ট্য। তাহলে পরের পয়েন্টে আমি লিখছি পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কী। তাহলে ভূমিকাতে আমি লিখেছি পাঠ্যক্রম কী, সিলেবাস কী, পাঠ্যক্রম এবং সিলেবাসের মধ্যে সম্পর্ক কোথায়, এটা নিয়ে আমি আলোচনা করতে পারি। পরবর্তী পয়েন্ট অর্থাৎ পয়েন্ট নাম্বার 2, সেখানে আমি আলোচনা করছি স্কুল পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কী। তাহলে আমি এক্ষুনি যেটা বললাম, স্কুল পাঠ্যক্রম কাকে বলে, একটা বিরাট বড় ধরনের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের মতো ধারণা নিয়ে সারা ভারতবর্ষে মনে করা যাক একটা কারিকুলাম তৈরি করা হয়েছে। সেই কারিকুলামের উপর ভিত্তি করে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য তার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস, তার স্কুল ইনফ্রাস্ট্রাকচার, তার কালচারাল অ্যাক্টিভিটি, সব কিছুর উপর ভিত্তি করে তারা একটা সিলেবাস তৈরি করেছে। তারা সিলেবাস কমিটিকে নিয়ে তারা একটা সিলেবাস তৈরি করেছে। সেই সিলেবাসটা তারা নির্দিষ্ট শ্রেণীকক্ষের প্রত্যেকটি আলাদা আলাদা ক্লাসে তারা সেই সিলেবাসের উপর ভিত্তি করে পঠন পাঠন করে। তাহলে কারিকুলামের মূল বৈশিষ্ট্য, স্কুল পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্যগুলো কী কী, সেগুলো আমরা অতি সহজে আলোচনা করতে পারছি। সেটা একটা পেজের মধ্যে উপস্থাপন করতে হবে, সেটা আমরা পাঠ্য বইতে আরও বিশদে আলোচনা করা রয়েছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে স্কুল পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্যগুলো কী কী। পরবর্তী পয়েন্টে রয়েছে পয়েন্ট নাম্বার 3, স্কুল পাঠ্যক্রমের গুরুত্ব। এটিও একটি পেজের মধ্যে উপস্থাপন হবে। 3 নম্বর পয়েন্ট, স্কুল পাঠ্যক্রমের গুরুত্বের কথাগুলো কোন জায়গাগুলো আলোচনা করা যেতে পারে। স্কুল পাঠ্যক্রম হচ্ছে, মনে করা যাক যে পাঠ্যক্রম ভ্যারাইটিস ধরনের হতে পারে। পাঠ্যক্রম স্কুল কারিকুলাম হতে পারে, কলেজ কারিকুলাম হতে পারে, বা আপার হায়ার এডুকেশনের কারিকুলাম হতে পারে। আমরা স্কুল কারিকুলামের আলোচনা করছি। স্কুল কারিকুলামের গুরুত্ব কী, আমি আলোচনার শুরুতে একদম বলেছিলাম, যদি একটা ইউনিক কারিকুলাম থাকে, একটা প্রপার কারিকুলাম থাকে, সেই কারিকুলামের উপর ভিত্তি করে ভ্যারাইটিস ধরনের সিলেবাস তৈরি করা যেতে পারে এবং সেই সিলেবাস তৈরি করার ক্ষেত্রে কতগুলো অবজেক্ট, কতগুলো মূল ব্যারিয়ার, কতগুলো সাপোর্টিং পয়েন্ট মূলত এই কারিকুলাম থেকে সিলেবাস ফরমেশন করতে গেলে মূলত দায়ী, বা সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সিলেবাস তৈরি করতে হয়। সেই জায়গাগুলো কোনগুলো, রাজ্যের ইকোনমিক্যাল স্ট্রাকচার, সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস, সোসাইটির ডিমান্ড, কালচারাল অ্যাক্টিভিটি, রাজ্যের ইকোনমিক্যাল এফোর্ট দেওয়ার ক্ষমতা, এই সবের উপর ভিত্তি করেই কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাস ফরমেশন করা হয়। তাহলে স্কুল পাঠ্যক্রমের গুরুত্বটা কোথায়? স্কুল পাঠ্যক্রমের গুরুত্ব হচ্ছে, স্কুলের যদি একটা নির্দিষ্ট পাঠ্যক্রম না থাকে, তাহলে স্কুল যে কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম যদি ফলো না করে, তারা তাদের মতো সিলেবাস ফরমেশন করতে পারে বা কারিকুলাম ফলো করতে পারে। তাহলে কি হবে, 100টা স্কুল, মনে করা যাক ভারতবর্ষে 100টা স্কুল তারা কোনো কারিকুলাম ফলো করে না, তাহলে কি হবে, 100টি স্কুল 100 ধরনের সিলেবাস, 100 ধরনের কারিকুলাম স্ট্রাকচার নিয়ে তারা পঠন পাঠন করছে। এই 100টি স্কুল থেকে যে সকল স্টুডেন্টগুলো বেসিক এডুকেশন অর্থাৎ স্কুল এডুকেশন ট্রান্সফার করে তারা যখন পরবর্তী এডুকেশনের মধ্যে ঢুকছে, তাদের নলেজের পরিমাণ ডিফারেন্ট হতে পারে।
তাদের মধ্যে নলেজের ইকুয়ালিটি থাকবে না, তাদের নলেজের মধ্যে যে বেসিক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের উপর আইডেন্টিফাই করে আমরা নির্ধারণ করতে পারি ভারতবর্ষের এই বেসিক এডুকেশন মানুষদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে তাদের এই ধারণা তাদের উপলব্ধি করতে পারছে এত দূর পর্যন্ত, তাদের যে নলেজের বিকাশ, তারা নলেজ কতটা গ্যাদার করতে পেরেছে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে ডিফারেন্ট আইডিয়া তৈরি হবে। একটা স্টুডেন্ট আরেকটা স্কুলে গিয়ে যদি, একটা স্কুলের স্টুডেন্ট আরেকটা স্কুলে গিয়ে যদি ভর্তি হয়, তাহলে সে স্কুলে গিয়ে সে ভর্তি হতে পারবে কি পারবে না ডিপেন্ড করছে তার আগের স্কুল, অর্থাৎ যেখান থেকে সে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেই স্কুলে সে কতটা নলেজ গ্যাদার করেছে তার উপর ভিত্তি করে। আর যদি এই কারিকুলামের ইকুয়ালিটি থাকে, স্কুল কারিকুলাম যেটাকে আমরা বেসিক এডুকেশনের মধ্যে যেহেতু স্কুল এডুকেশনটা রয়েছে, তাহলে আমরা যদি ইকুয়ালিটি থাকে তাহলে আমরা অতি সহজে আইডেন্টিফাই করতে পারবো যে এই একটা স্কুল থেকে একটা স্টুডেন্ট যখন আরেকটা স্কুলে ট্রান্সফার হয়ে যাচ্ছে যে কোনো কারণে, তখন তার নলেজ এখানে যদি 8 পর্যন্ত পড়ে থাকে, অবভিয়াসলি তার ওই স্কুলে গিয়ে নলেজটা 8 প্যারালালি হতে পারে। এই সকল বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা যদি অ্যানালাইসিস করি এবং পাঠ্য বইটাকে যদি এই রিগার্ডিং টপিকের উপরে যদি আমরা একটু ভাবনা চিন্তা করে টেক্সট বইটাকে ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো পাঠ্যক্রমের গুরুত্বগুলো কোন জায়গাতে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। ফলে পাঠ্যক্রম যদি ইকুয়াল না থাকতো তাহলে আমাদের মধ্যে বহু ধরনের প্রবলেম তৈরি হতো। যেটা আমি এত সময় ধরে আলোচনা করলাম, এই বিষয়গুলোকে তুলে ধরলেই কিন্তু কারিকুলামের গুরুত্ব, স্কুল কারিকুলামের গুরুত্ব অতি সহজে আলোচনা করা যেতে পারে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি 4 নম্বর পয়েন্টের ক্ষেত্রে, নির্বাচিত পাঠ্যক্রমের 2টি স্তর। তাহলে আমরা দুটো স্তর, কারিকুলামের দুটো স্তর নিয়ে আমরা আলোচনা করছি, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর। আমরা আমাদের দুটো স্তর নিয়ে আলোচনা করছি। মনে করা যাক কারিকুলাম রয়েছে স্কুল কারিকুলাম, যেখানে ক্লাস 6 থেকে মনে করা যাক 8 পর্যন্ত কারিকুলাম নিয়ে আমি ভাবছি। তার দুটো স্তরকে আমি আইডেন্টিফাই করছি। কোন দুটো স্তর? হতে পারে সেটা 7 এবং 6, হতে পারে সেটা 7 এবং 8, হতে পারে সেটা 6 এবং 8। যে কোনো দুটো কারিকুলাম নিয়ে আমি আলোচনা করব। এখানে যে দুটো পয়েন্ট রয়েছে দেখলে বোঝা যাবে। 4 নম্বর পয়েন্ট নাম্বার 4, নির্বাচিত পাঠ্যক্রমের 2টি স্তর, প্রথম এবং দ্বিতীয়। এটি একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে 50-50 করে। প্রথম স্তর, কোন স্তরটাকে আমি আইডেন্টিফাই করছি, যেটা নিয়ে আমি অ্যানালাইসিস করব, তার ডেসক্রিপশান দিতে হবে। মনে করা যাক আমি ক্লাস 8-এর কারিকুলাম নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথম যদি ক্লাস 8 হয় তাহলে আমি প্রথমে লিখব ক্লাস 8-এর কারিকুলাম। এই কারিকুলামটি ক্লাস 8-এর কারিকুলাম নিয়ে আমি আলোচনা করছি। ক্লাস 8-এর কারিকুলামে এই বিষয়গুলি, মানে এই সাধারণ আইডিয়ার উপরে আমি ক্লাস 8-এর কারিকুলামটি লিখব। যেখানে আমি বিষয়গুলো উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, সেখানে আমি লিখতে পারি তাদের 1 ইয়ারের কোর্স, এই সময় থেকে ক্লাস 8-এর কারিকুলামটা ফলো করা হয়, এই সময় গিয়ে কারিকুলাম শেষ হয়, এর মধ্যে কটি ইউনিট টেস্ট রয়েছে সেগুলোকে আমি তুলে ধরতে পারি। নিয়ে একটা বেসিক আইডিয়া আমি তুলে ধরব হাফ পেজের মধ্যে। দ্বিতীয় স্টেপে, দ্বিতীয় স্তরে গিয়ে যদি আমি আইডেন্টিফাই করি ক্লাস 6-এর কারিকুলাম নিয়ে আমি ভাবছি, তাহলে দ্বিতীয় যে সেকেন্ডে যদি আমার ক্লাস 6 থাকে, তাহলে সেকেন্ডে গিয়েও ঠিক একইভাবে লিখব আমি ক্লাস 6-এর কারিকুলাম নিয়ে আমি আলোচনা করব। দ্বিতীয় স্টেপে আমি ক্লাস 6-এর কারিকুলামটাকে আইডেন্টিফাই করেছি। ক্লাস 6-এর কারিকুলাম এই সময়ে ক্লাস 6-এর কারিকুলামের অনুযায়ী 1 বছরের কোর্সের স্টার্টিং এবং এই জায়গাতে শেষ, এবং প্রথম এই সময় ইউনিট টেস্ট হয়, এর মধ্যে 3টি ইউনিট টেস্ট রয়েছে, এই 3টি ইউনিট টেস্টকে যোগ করে রেজাল্ট ইভ্যালুয়েশন হয়। এই বেসিক ধারণাগুলো আমি এখানে তুলে ধরতে পারি। তাহলে একটি পেজের মধ্যে আমি দুটো স্টেপে দুটো কারিকুলাম, যে দুটো কারিকুলামকে আমি আইডেন্টিফাই করছি সেই দুটো কারিকুলামকে ডেসক্রাইব করব। পরবর্তীতে তাকে আমি চিনিয়ে দেব। পরবর্তীতে আমি পয়েন্ট নাম্বার 5, সেখানে আমি করব 2 স্তরের গঠনগত রূপ। অর্থাৎ যে দুটো স্টেপ, যে দুটো স্তর নিয়ে আমি আলোচনা করলাম, ক্লাস 6 এবং ক্লাস 8 বা ক্লাস 7 এবং ক্লাস 8, যে দুটো স্তরকে আমি আইডেন্টিফাই করলাম, সেই দুটো স্তরকে আমি সেই সিকোয়েন্স মেনটেন করে 4 নম্বর পয়েন্ট নাম্বার 4-এর প্রথম যে স্তরটিকে আমরা নির্বাচন করেছিলাম 5.1-এ গিয়েও সেই প্রথম স্তরটাকে আমি বিস্তারিত বর্ণনা করব, তার গঠন বর্ণনা করব। গঠন বলতে সেই সময়ে সেই শ্রেণীর, নির্দিষ্ট শ্রেণী বা নির্দিষ্ট স্তরে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে, কত নম্বরের সাবজেক্ট পড়ানো হয়,
কারিকুলাম অনুযায়ী সেগুলো কি কি সাবজেক্ট রয়েছে, কি কি চ্যাপ্টার রয়েছে, এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। শুধু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সিলেবাস নিয়ে আলোচনা করব, সিলেবাসের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, শুধু স্ট্রাকচারগুলো তুলে দেবো, কোন কোন বই, কি কি পেপার, কোন কোন সাবজেক্ট রয়েছে, কত কত নাম্বারের ইভ্যালুয়েশন হয়, কতগুলো ইউনিট রয়েছে, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো আমি তুলে ধরবো একটা পেজের মধ্যে। 5.2 এখানেও গিয়ে কিন্তু আমি একটা পেজের মধ্যে তুলে ধরবো। আমি পয়েন্ট নাম্বার 4-এর সেকেন্ড স্তরে আমি যে বিষয়টাকে আইডেন্টিফাই করেছিলাম, যে ক্লাসটাকে আইডেন্টিফাই করেছিলাম, সেই ক্লাসের কারিকুলামের বা সিলেবাসের যে সাবজেক্টগুলো রয়েছে এবং যে চ্যাপ্টারাইজেশন প্ল্যানিংগুলো রয়েছে, যত নাম্বারের পরীক্ষা হয়, কতগুলো চ্যাপ্টার নিয়ে বা কতগুলো পেপার নিয়ে সেই শ্রেণীটা নির্বাচন করা হয়েছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব এবং তুলে ধরব। এখানে কোনো আলোচনা নয়, এখানে শুধু কারিকুলাম বা সিলেবাসটাকে শুধু তুলে ধরতে হবে। তাহলে আমি এতদূর বোঝাতে পারলাম যে পয়েন্ট নাম্বার 4-এ আমি আইডেন্টিফাই করলাম দুটো স্তর, যে দুটোকে নিয়ে আমি আলোচনা করতে পারবো বলে নির্ধারণ করলাম, ক্লাস 6 বা এবং ক্লাস 7 বা ক্লাস 8 ক্লাস 7, ক্লাস 6 ক্লাস 7, ক্লাস 6 বা ক্লাস 8 যা হোক নিয়ে আলোচনা করব, এবং সেটা দুটো স্তরে দুটো ক্লাস আলাদা করে আইডেন্টিফাই করব 4-এ, পয়েন্ট নাম্বার 4-এ, এবং পয়েন্ট 5-এ তাদের সিলেবাসগুলো নির্দিষ্ট স্তর অনুসারে আমি উপস্থাপন করব 5.1 এবং 5.2 ডিফারেন্ট একটা পেজে। পরবর্তীতে পয়েন্ট নাম্বার 6, প্রথম স্তরের পাঠ্যক্রমের বর্ণনা, অর্থাৎ ফার্স্ট যে পাঠ্যক্রমটি আমি উপস্থাপন করলাম, অর্থাৎ 5.1, এই পাঠ্যক্রমের বিস্তারিত বর্ণনাটি আমি এখানে করব। তাহলে 5.1-এ গিয়ে আমি শুধু সিলেবাস অনুযায়ী তার সাবজেক্টের ডেসক্রিপশানটা তুলে ধরেছি, সাবজেক্টের উপস্থাপনটা করেছি, কোন কোন সাবজেক্ট নিয়ে সেই শ্রেণীটা, কত নাম্বারের পরীক্ষা বা কত নাম্বারের সেই পেপারগুলো ইত্যাদিগুলো আমি তুলে ধরেছি। এখানে এসে 6 নম্বর পয়েন্টে আমি তুলে ধরব 6 পয়েন্টে প্রথম স্তরের পাঠ্যক্রমের বর্ণনা, অর্থাৎ যে 5.1-এ যে প্রথম স্তরটি আমি সিলেবাস উপস্থাপন করলাম তার বিস্তারিত বর্ণনা। এই বিস্তারিত বর্ণনাতে আমি কী লিখব, কতগুলো সাবজেক্ট, তার মধ্যে কতগুলো পেপার রয়েছে, মানে কতগুলো সেই শ্রেণীতে কতগুলো যে সাবজেক্টগুলো আমি একটু আগেই 5.1-এ তুলে ধরেছিলাম যে এতগুলো সাবজেক্ট রয়েছে, সেই পার্টিকুলার একটা ডিফারেন্ট সাবজেক্ট এবং ডিফারেন্ট সময়সীমা, তার পিরিয়ড সংখ্যা, আমরা বই খুললেই দেখতে পাবো পিরিয়ড সংখ্যা রয়েছে, কতগুলো পিরিয়ড নিয়ে কোন কোন চ্যাপ্টারগুলো আলোচনা হবে, তার বিস্তারিত বর্ণনা দুটো পেজের মধ্যে উপস্থাপন করব। মনে করা যাক সাবজেক্ট বাংলা, বাংলার এতগুলো গদ্য রয়েছে, এতগুলো পদ্য রয়েছে, এতগুলো গল্প রয়েছে, এতগুলো পিরিয়ডের মধ্যে এইগুলো আলোচনা করা হবে, সব মিলিয়ে এতগুলো ক্লাসের মধ্যে এটা শেষ হবে, পিরিয়ডের মধ্যে এটা শেষ হবে, তার ডেসক্রিপশান, এটার পরীক্ষা ব্যবস্থা, এতগুলো ইউনিট নিয়ে এই পরীক্ষা হবে, এই সময়ে এর পরীক্ষাগুলো হবে। সাবজেক্ট আলাদা আলাদা করে এখানে অ্যানালাইসিস করতে হবে, অবভিয়াসলি সিলেবাস কারিকুলামকে ফলো করে, যেগুলো আমরা 5.1-এ গিয়ে লিখেছিলাম। ক্লিয়ার? এরপরে পয়েন্ট নাম্বার 6, একইভাবে সেকেন্ড স্তরের যে পাঠ্যক্রমটি রয়েছে, অর্থাৎ 5.2-তে আমরা যে সেকেন্ড পাঠ্যক্রমটা কারিকুলাম আমরা আলোচনাটা করেছিলাম, পাঠ্যক্রমটা, সেই সেকেন্ড পাঠ্যক্রমটা যে শ্রেণীটাকে আইডেন্টিফাই করেছিলাম তার যে পুরো কারিকুলাম স্ট্রাকচার অনুযায়ী যে সাবজেক্টগুলো রয়েছে, সেই পার্টিকুলার সাবজেক্টগুলোকে ডিফারেন্টভাবে আমি ডেসক্রাইব করব, কতগুলো সাবজেক্ট, কী সাবজেক্ট, সেই প্রথমে আমি যদি মনে করি যতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো পরপর করে আলোচনা করব। প্রথমে আমি মনে করা যাক বাংলাকে আইডেন্টিফাই করলাম, বাংলার কতগুলো পদ্য, গদ্য, গল্প রয়েছে, সেই গল্পগুলোর কতগুলো পিরিয়ডের মধ্যে কতগুলো পদ্য, কতগুলো গদ্য এবং কতগুলো গল্প রয়েছে, কতগুলো ম্যাথের কোন কোন চ্যাপ্টার রয়েছে, কতগুলো চ্যাপ্টার নিয়ে সেই সাবজেক্ট, কতগুলো পিরিয়ড সংখ্যা রয়েছে, এবং এখানে কতগুলো পিরিয়ডের মধ্যে ক্লোজিং হচ্ছে, কোন সময় কতগুলো ইউনিট টেস্টের মধ্যে এগুলোকে ভাগ করা হয়েছে, এবং কোন কোন ইউনিটের মধ্যে এগুলো, কোন কোন ইউনিট টেস্টের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে, এগুলোর বিস্তারিত বর্ণনা আমরা মূলত এখানে করব। তাহলে পয়েন্ট নাম্বার 6 এবং পয়েন্ট নাম্বার 7-এ আমরা প্রত্যেকটি কারিকুলাম অনুযায়ী 5.1 এবং 5.2-তে যে নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট সাবজেক্টগুলোকে বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম কারিকুলাম অনুসারে, সিলেবাস অনুসারে, 6 এবং 7-এ গিয়ে আমরা সেগুলো ডিফারেন্ট দুটো পেজে, 6-এও প্রথম স্তরের পাঠ্যক্রমের বর্ণনার ক্ষেত্রেও দুটো পেজ এবং দ্বিতীয় স্তরের পাঠ্যক্রমের বর্ণনার ক্ষেত্রেও দুটো পেজ, এই দুটো পেজের ক্ষেত্রে আমাদের তুলে ধরতে হবে নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ তার চ্যাপ্টারের ডেসক্রিপশান, তার পিরিয়ড প্ল্যানিং, তার টোটাল পিরিয়ড সংখ্যা, তার
কোন কোন ইউনিটে কোন কোন অধ্যায়গুলোকে নিয়ে কোন কোন ইউনিট হচ্ছে, টোটাল কত নাম্বারের সেই সাবজেক্ট কি, কত নাম্বারের সেটি রিটিন পরীক্ষা, কত নাম্বারের ভাইভা ইত্যাদি বিষয়গুলোকে আমরা বিস্তারিত সাবজেক্ট আলাদা আলাদা করে উপস্থাপন করব। তবে প্রত্যেকটি স্তর আলোচনা করার জন্য দুটো করে পেজ থাকছে। তাহলে পয়েন্ট নাম্বার 6 দুটো পেজ এবং পয়েন্ট নাম্বার 7 দুটো পেজ, এই দুটো পেজেই আমরা দুটো পেজে করে আমরা আলোচনা করি। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পয়েন্ট নাম্বার 8, 2 স্তরের পাঠ্যক্রম উপাদানের সাদৃশ্য। অর্থাৎ ক্লাস, মনে করা যাক আমি প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরে যে দুটো শ্রেণীকে আমি নির্বাচন করেছি তার যে কারিকুলাম, তার দুটো কারিকুলামের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে। অর্থাৎ তার কারিকুলামের মধ্যে, দুটো কারিকুলামের মধ্যে দেখা যাচ্ছে সাবজেক্ট সিকোয়েন্স রয়েছে, সাবজেক্ট একই রয়েছে, ম্যাথ রয়েছে, বাংলা রয়েছে প্রথম স্তরে, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান ইত্যাদি সাবজেক্টগুলো রয়েছে। তাহলে সাবজেক্টিক সিকোয়েন্স আমি পেতে পারি, এবং দ্বিতীয় স্তরে হয়তো সেই সাবজেক্টগুলো রয়েছে, তাহলে সাবজেক্টের একটা সাদৃশ্য আমি পেতে পারি। আবার একটা সাদৃশ্য আমি কি পেতে পারি, যে সেখানে দেখা যাচ্ছে ম্যাথের ক্ষেত্রে যতগুলো পার্টে ম্যাথ অ্যানালাইসিস করা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অ্যালজেব্রা রয়েছে, যতগুলো রয়েছে আমরা এখানেও ততগুলো পাচ্ছি। সেখানে যতগুলো পিরিয়ড রয়েছে ম্যাথের ক্ষেত্রে, এখানে ততগুলো পিরিয়ড পাচ্ছি, হতে পারে। সেই সিকোয়েন্সগুলোকে আমরা তুলে ধরবো। বাংলার ক্ষেত্রে কতগুলো পদ্য গদ্য রয়েছে সেগুলো আমরা তুলে ধরবো। ইংলিশের ক্ষেত্রে কতগুলো স্টোরি, কতগুলো আমরা পোয়েম রয়েছে সেগুলোকে আমরা তুলে ধরতে পারি। তার মধ্যে যদি সিকোয়েন্স থাকে আমরা সেই সাদৃশ্যগুলো তুলে ধরবো, যে দুটো স্তরের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে। বিজ্ঞানের ক্ষেত্রে কি সাদৃশ্য রয়েছে আমরা সেগুলো তুলে ধরবো। সেগুলো ভূগোলের মধ্যে কি, জিওগ্রাফির মধ্যে কি সাদৃশ্য রয়েছে। হয়তো দেখা যাচ্ছে ক্লাস 6-এ গিয়েও নদী পড়ানো হয়েছে, ক্লাস 7-এ গিয়েও চ্যাপ্টারে নদী পড়ানো হচ্ছে, হতে পারে। ক্লাস 6-এ গিয়ে দেখা যাচ্ছে জলবায়ু পড়ানো হয়েছে, 7-এ গিয়েও জলবায়ু পড়ানো হয়েছে, হতে পারে। তাহলে এই যে চ্যাপ্টারের সাদৃশ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা সাবজেক্টিভভাবে তুলে ধরবো। এখানেও কিন্তু এই আলোচনার ক্ষেত্রেও কিন্তু পয়েন্ট নাম্বার 8-এও একটা পেজের মধ্যে উপস্থাপন করতে হবে, কিন্তু সাবজেক্ট ধরে ধরে। যেগুলো শুধু সাদৃশ্য রয়েছে সেগুলোকে আমি আইডেন্টিফাই করব। মনে করা যাক আমি দুটো কমন সিলেবাসের মধ্যে আমি পেলাম, কমন সিলেবাস এবং অ্যানালাইসিসের ক্ষেত্রে দুটো জায়গাকে ফলো করতে হবে। পয়েন্ট নাম্বার 5-এর ক্ষেত্রেও দুটো পয়েন্টকে ফলো করতে হবে, এবং 6-7 এই জায়গাগুলোকেও ফলো করতে হবে। সবগুলোকে ফলো করে মূলত 8 পয়েন্টই করতে হবে, কারণ সবগুলো দেখে আমি বিচার করব যে কী সাদৃশ্যগুলো রয়েছে। দেখা যাক এমনও হলো যে টাইটেলগুলোর সাদৃশ্য রয়েছে, তাহলে 5.1 এবং 5.2 থেকে আমি শুধু সাবজেক্টের টাইটেলগুলো পেয়ে গেলাম, যে এই সাবজেক্টগুলো একই আছে। তাহলে আমি এখানে সাবজেক্টগুলো আগে লিখে নিলাম এবং লিখলাম সাবজেক্টগুলোর মধ্যে, টাইটেলগুলোর মধ্যেও সাবজেক্টগুলো একই রয়েছে সমস্ত শ্রেণীকক্ষে। এবং তার ভিতরকার বিষয়বস্তুগুলো যখন আমি আলোচনা করছি 6 এবং 7-এ, সেখানে আমি দেখলাম যে ভেতরকার বিষয়বস্তুগুলো আলাদা বা একই রয়েছে। একই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি এখানে তুলে ধরবো, যেটা আমি এক্ষুনি বললাম জিওগ্রাফির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে যেগুলো আমি এক্ষুনি বললাম সেই কথাগুলো আমি এখানে তুলে ধরবো একটা পেজের মধ্যে। পয়েন্ট নাম্বার 9, 2 স্তরের সময় উপাদানের মধ্যে পার্থক্য। 2 স্তরের সময় উপাদানের মধ্যে পার্থক্য, সময় ও উপাদানের মধ্যে পার্থক্য। অর্থাৎ সময় কীভাবে রয়েছে, দুটি স্তরের মধ্যে দেখা যাচ্ছে কারিকুলামগত সময়ের পার্থক্য রয়েছে, অর্থাৎ ইউনিট টেস্টের সময়ের পার্থক্য রয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখানে সেটা তুলে ধরব। আবার দুটি স্তরের মধ্যে দেখা যাচ্ছে উপাদানের পার্থক্য, কি কি উপাদান রয়েছে সেই উপাদানগুলো আমরা তুলে ধরতে পারি। দেখা যাচ্ছে উপাদানগুলোর মধ্যে যেমন আমি বললাম যে ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে অ্যালজেব্রা যতগুলো রয়েছে এখানে অ্যালজেব্রা নেই, হতে পারে। দেখা যাচ্ছে ক্লাস 7-এর ওখানে হিস্ট্রির যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে সেই টপিকটা নিয়ে আলোচনা করা হয়নি, তাহলে এগুলো পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। এই পয়েন্ট নাম্বার 9 এখানে একটু ভুল আছে, সংশোধন করে নিতে হবে। 2 স্তরের সময় উপাদানের মধ্যে পার্থক্য এটা নয়, কথাটা হচ্ছে 2 স্তরের সম উপাদানের মধ্যে পার্থক্য। 2 স্তরের সম উপাদানের মধ্যে পার্থক্য। 2 স্তরের সম উপাদান বলতে অর্থাৎ দেখা যাচ্ছে দুটি স্তরের মধ্যে আমরা একটু আগে পয়েন্ট নাম্বার 8-এ যেমন লিখলাম না, 2 স্তরের পাঠ্যক্রমের উপাদানের মধ্যে সাদৃশ্য। উপাদান মধ্যে বলতে চ্যাপ্টার ইউনিটগুলোকে বলা হয়েছে, চ্যাপ্টারের মধ্যে যে কম্পোনেন্টগুলো রয়েছে, চ্যাপ্টারের মধ্যে যে ছোট ছোট অংশগুলো রয়েছে সেগুলোর কথা বলা হয়েছে। তাহলে সেগুলো আমি সাদৃশ্য খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। এবার আমি খুঁজে বের করব দুটো স্তরের মধ্যে সম উপাদানের মধ্যে, মানে একই উপাদান বলতে চ্যাপ্টার একই,
চ্যাপ্টারের টাইটেল একই, কিন্তু তার মধ্যে উপাদানগত পার্থক্য যেগুলো রয়েছে, যেমন আমি একটু আগে বলেছিলাম সাদৃশ্য বলতে গিয়ে জিওগ্রাফির ক্ষেত্রে বলেছিলাম ওখানেও জলবায়ু পড়ানো হচ্ছে, এখানেও জলবায়ু পড়ানো হচ্ছে, ওখানেও নদী পড়ানো হচ্ছে, এখানেও নদী পড়ানো হচ্ছে, কিন্তু ক্লাস 6-এর নদীর চ্যাপ্টারে কোন কোন জায়গাগুলো আছে যেগুলো এখানে তার চেয়ে আলাদা রয়েছে, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। ক্লাস হিস্ট্রির ক্ষেত্রে প্রথম স্তরের ক্ষেত্রে হিস্ট্রির যে জায়গাগুলো পড়ানো হয়েছে এখানে তার চেয়ে কোন জায়গাগুলো আলাদা পড়ানো হয়েছে, ম্যাথের ক্ষেত্রে ওখানে কোন জায়গাগুলো আলাদা পড়ানো হয়েছে, এখানে কোন জায়গাগুলো আলাদা পড়ানো হয়েছে, শুধু আলাদা অংশগুলোকে আইডেন্টিফাই করতে হবে। 2 স্তরের সম উপাদানের মধ্যে পার্থক্য, সময় নয়, আবারও বলছি এটাকে একটু সংশোধন করতে হবে, সম উপাদানের মধ্যে পার্থক্য। উপাদান একই, টাইটেলগুলো উপাদানগুলো একই, অধ্যায়ের টাইটেলগুলো একই, কিন্তু উপাদানগুলোর মধ্যে পার্থক্য রয়েছে, সেই উপাদানগত পার্থক্যগুলোকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট বলা হয়েছে 10 নম্বর পয়েন্টে বিষয়ের ভিত্তিতে স্তরগত পার্থক্য, অর্থাৎ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে স্তরগত কী পার্থক্য রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বিষয়, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, সবগুলো বিষয় তার মধ্যে স্তরগত কী পার্থক্য রয়েছে, অর্থাৎ দুটো স্তরের মধ্যে কোনো সাবজেক্টিভ চেঞ্জ রয়েছে কিনা। অর্থাৎ এমনও হতে পারে যে তাহলে 9 নম্বর পয়েন্টটিও কিন্তু একটি পেজের মধ্যে লিখতে হবে, এবং 10 নম্বর পয়েন্টে যেটা বলছিলাম যে বিষয়গত কী পার্থক্য রয়েছে, অর্থাৎ 6-এ যে সাবজেক্টটি পড়ানো হয়েছে প্রথম স্তরে, সেকেন্ড স্তরে হয়তো সেই সাবজেক্টটি পড়ানো হচ্ছে না, হতে পারে সেই কারিকুলামগত কী পার্থক্য রয়েছে, বিষয়গত পার্থক্য, এখানে কোনো ডেসক্রিপশান নয়, শুধু বিষয়গত পার্থক্যগুলোকে আইডেন্টিফাই করতে হবে, একটা ভাষায় একটা পেজের মধ্যে উপস্থাপন করতে হবে যে প্রথম স্তরে আমরা এই বিষয়গুলোকে দেখেছিলাম, এই সাবজেক্টগুলো ছিল, যে সাবজেক্টগুলো সেকেন্ড স্তরের ক্ষেত্রে নেই, সেকেন্ড স্তরে এই পার্থক্যগুলো লক্ষ্য করতে পেরেছি, সেই পার্থক্যগুলো আমরা টু দ্য পয়েন্টে উপস্থাপন করব। পয়েন্ট নাম্বার 11, স্তরগত পার্থক্যের গুরুত্ব। আমি তাহলে সবগুলো জিনিস দেখতে পেলাম, ইউনিটগুলো কি কি রয়েছে, ইউনিটগত পার্থক্য, ইউনিটগত সাব ইউনিটগত যে কম্পোনেন্ট তার মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছি, সাদৃশ্য খুঁজে পেয়েছি। তাহলে 11 নম্বর পয়েন্টে একটা পেজের মধ্যে আমি উপস্থাপন করব স্তরগত পার্থক্য, অর্থাৎ দুটো স্তর, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের মধ্যে কি পার্থক্য আমি খুঁজে পেলাম, কি পার্থক্য খুঁজে পেতে পারি আমরা। ক্লাসটা আপলিফ্ট করছে, অর্থাৎ ক্লাস প্রথম স্তর যদি 6 থাকে, সেকেন্ড স্তর যদি 7 থাকে, একই ইউনিটের মধ্যে পার্থক্য, অর্থাৎ একই ইউনিটে আমি যখন দেখছি আরও বেশি জিনিস পড়ানো হচ্ছে, দুটি স্তরের মধ্যে সম উপাদানের পার্থক্য খুঁজে পেয়েছি, অনেক বেশি পড়ানো হচ্ছে, প্রথম স্তরের থেকে সেকেন্ড স্তরে গিয়ে দেখছি অনেক বেশি ডেসক্রাইব করা হয়েছে বিষয়গুলোকে, প্রথম স্তরের চেয়ে দেখা গেছে সেকেন্ড স্তরে গিয়ে আমি অনেক বিষয়ভিত্তিক তথ্য আরও বেশি করে উপস্থাপন করা হয়েছে, সেগুলো কি কি সেগুলোকে আমরা এখানে আলোচনা করব, এবং তার গুরুত্ব কি রয়েছে, কেন সেটা করা হয়েছে এবং তার কি যথার্থতা রয়েছে, এটা আমরা এখানে আলোচনা করব। যে স্তরগত পার্থক্যের গুরুত্ব, একটা স্তর থেকে আরেকটা স্তরে যে এই পার্থক্যগুলো হয়েছে বা এই সাদৃশ্যগুলো রয়েছে তার গুরুত্বগুলো কি কি, নিজের ভাষায় এটা উপস্থাপন করতে হবে, এটাকে আমরা উপস্থাপন করব এখানে। পরবর্তীতে আমরা পয়েন্ট নাম্বার 12 এখানে দেখব মন্তব্য। মন্তব্যতে আমরা একটা পেজের মধ্যে লিখব, অর্থাৎ আমি এখানে নিজের ভাষায় লিখব যে একটা স্তর আর আরেকটা স্তরের মধ্যে কি পার্থক্য রয়েছে বা কি গুরুত্ব রয়েছে এটা আমরা আলোচনা করব। অর্থাৎ এখানে আমি 10টি পয়েন্টের মধ্যে আমি এই মন্তব্যটি উপস্থাপন করব। এই 10টি পয়েন্টের মধ্যে আমি যে মন্তব্যগুলোকে তুলে ধরব সেই মন্তব্যগুলো হচ্ছে দুটো প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের মধ্যে কি যে সাদৃশ্যগুলো আমি পেয়েছি সেগুলো থাকলে কতটা ভালো হতো কিংবা কতটা ভালো হতো না, আমি নিজের ভাষায় পয়েন্টে উপস্থাপন করব। আবার আমি উপস্থাপন করব দুটো স্তরের মধ্যে উপাদানগত পার্থক্যের ক্ষেত্রে আমার কি মন্তব্য রয়েছে, যে উপাদানগত পার্থক্যটা থাকা উচিত ছিল না, এতটা বেশি করা উচিত ছিল কি উচিত ছিল না, কি আরও বেশি করলে ভালো হতো, সেটা নিয়ে আমি কথা বলতে পারি। আবার আমি বলতে পারি দুটো উপাদানের মধ্যে যে কারিকুলাম স্ট্রাকচারটি আমি তুলে ধরেছিলাম 5.1 এবং 5.2-তে, সেই স্ট্রাকচারের মধ্যে আরও কোনো কম্পোনেন্টগুলো ঢোকালে ভালো হতো কি না, সেটা নিয়ে আমি এখানে মন্তব্য লিখব। দুটো কারিকুলামের মধ্যে যে স্ট্রাকচার রয়েছে তার মধ্যে কোনো পরিবর্তন না এনে আরও নবীকরণ করলে ভালো হতো কি না কারিকুলাম সম্পর্কে আমি মন্তব্য পোষণ করতে পারি, তবে সেটা সব মিলিয়ে 10টা পয়েন্টের মধ্যে একটা পেজে উপস্থাপন করব।
তারপরে উপসংহারে গিয়ে আমি লিখতে পারি যে কারিকুলাম স্ট্রাকচারের পরিবর্তন কবে করানো হয়েছিল এবং সেই স্ট্রাকচারগুলো আরও কীভাবে পরিবর্তন করলে ভালো হতো, বা এটাকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যেতে পারে কি না, এবং এটা নিয়ে আরও ভাবনা চিন্তা করলে এই কারিকুলামগুলো পরিবর্তন করা যেতে পারে, এবং অন্য ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের মধ্যে এই কারিকুলামের একই শ্রেণীকক্ষের কী কী পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলোকে ইকুইভ্যালেন্ট করা যায় কি না, কিংবা আগামীতে এই কারিকুলামগুলোকে আরও কতটা ফ্লারিশ কিংবা আপলিভমেন্ট করতে গেলে এগুলোকে কোন কোন দিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, এবং যে কম্পোনেন্ট দুটো স্তরের মধ্যে নিয়ে আলোচনা করা হয়েছিল সেই কম্পোনেন্টগুলোর মধ্যে আর কোন কোন দিকগুলোকে উপস্থাপন করলে সবচেয়ে বেশি ভালো হতো, বা সেগুলো করা যায় কি না, করলে কোন কোন যথার্থতাগুলো যথার্থরূপে স্টুডেন্টদের সাকসেস করা যেত কিংবা ডিমান্ড ফিল আপ করা যেত, এটা মাথায় রাখতে হবে। এবং এই কারিকুলাম নিয়ে স্টুডেন্টরা কতটা বেশি স্যাটিসফাইড এটাকে নিয়েও আইডেন্টিফাই করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে উপসংহারে। এই যে যথার্থ পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোকে নিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু উপস্থাপন করতে হবে, এবং পরবর্তীতে 14 সেখানেও একটা পেজের মধ্যে উপস্থাপন করতে হবে, উপসংহার একটা পেজের মধ্যে, এবং পয়েন্ট নম্বর 14 সেখানেও গ্রন্থানুপুঞ্জি, যেখানে আমরা একটা পেজের মধ্যে উপস্থাপন করব এই টেক্সটটি অ্যানালাইসিস করার জন্য, কিংবা এই প্র্যাকটিকামটি অ্যানালাইসিস অফ স্কুল কারিকুলাম অ্যাট ডিফারেন্ট স্টেজ, এটা আলোচনা করার জন্য কোন কোন বইগুলো আমার সাহায্য লেগেছে, মানে আমি যতটুকু অনুভব করতে পারছি বেসিক্যালি সাহায্য করবে তোমাকে কারিকুলাম নলেজ অ্যান্ড কারিকুলামের বিএডের বইটি। এরপরে সহযোগিতা করবে দুটো শ্রেণীকক্ষের সিলেবাসগত, যে দুটো ক্লাস নিয়ে আমি আলোচনা করছি সেই দুটো ক্লাসের যে সকল সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো অবশ্যই লাগবে, তার একটা বেসিক সিলেবাস লাগতে পারবে, তবে সেটা বই থেকে আমি পেয়ে যাব, এই ক্লাসের বই থেকে, সেগুলো আমার সহযোগিতা লাগবে। তাহলে এই সকল উপাদানগুলো কিন্তু আমি 14 নম্বর পয়েন্টে গ্রন্থানুপুঞ্জতে পরপর করে আমি তুলে ধরতে পারি যে এই সব সাবজেক্টগুলো আমার সহযোগিতায় এসেছে। অর্থাৎ এই প্রজেক্টটি করার জন্য যতগুলো বই কিংবা যতগুলো ইন্টারনেট সাপোর্ট কিংবা অনলাইন কিংবা অফলাইন যতগুলো টপিক, যতগুলো সাবজেক্ট এই প্রজেক্টটি করতে গিয়ে লাগবে, ততগুলোকে এখানে তুলে ধরতে হবে। আশা করি আমি এই যে আলোচনাটা করলাম, এই আলোচনায় যতগুলো বিষয়বস্তু আমি টু দ্য পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করবার চেষ্টা করলাম, এই সবগুলো পয়েন্ট কিন্তু যথার্থভাবে রিপিটেডলি যদি শোনা যায়, তাহলে আমার মনে হয় এই প্র্যাকটিকামটি করতে গেলে যথেষ্ট সহযোগিতা হবে, এবং এই প্র্যাকটিকাম স্ট্রাকচারটি যদি যথেষ্ট সাবলীলতার সাথে এবং যথার্থ দক্ষতার সাথে এটাকে যদি ফলো করা যায়, তাহলে আমার মনে হয় এই প্র্যাকটিকামটি এইভাবে উপস্থাপন করলেই যথার্থ হবে বলে মনে হয়। তাই এই প্র্যাকটিকামটি করার সময় সবগুলো পয়েন্টকে আমি যে যে জায়গাগুলো, যে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আলোচনা করবার চেষ্টা করলাম, আলোচনা করতে বললাম, সেই টপিকগুলো সেই বিষয়গুলোর ভিত্তিতে আলোচনা করলে আমার মনে হয় এই প্র্যাকটিকামটি করতে খুবই সুবিধা হবে। আশা করি এই পুরো অংশটি রিপিটেডলি শুনলে এই প্রবলেমটি সলভ হবে। আশা করি প্রত্যেকটি পয়েন্ট আমি সকলকে যথেষ্ট ভালোভাবে উপস্থাপন করতে পারলাম। সকলে ভালো করে বুঝতে পারলে এই পয়েন্টগুলোকে যথার্থভাবে উপস্থাপন করলে এই প্র্যাকটিকামটি স্বাভাবিকভাবেই যথার্থ হবে বলে আমার বিশ্বাস। সকলে এই প্র্যাকটিকামটি খুব ভালোভাবে করবে, সকলে ভালোভাবে এই প্র্যাকটিকামটি উপস্থাপন করলে আশা করি এই প্র্যাকটিকামটি যথার্থ হবে বলে আমার মনে হয়। তাই সবগুলো পয়েন্ট সকলে খুব মনোযোগ সহকারে এই প্র্যাকটিকামের পয়েন্টগুলি খুব ভালো করে শুনতে হবে, কিংবা এই প্র্যাকটিকামের ভিডিওটি দেখতে হবে। ভেরি ওয়েল মাই ফ্রেন্ড, সব পয়েন্টগুলো ভালো করে শুনবে এবং এই ভিডিওটি সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটি শেয়ার করবে এবং অন্যদের এই প্র্যাকটিকামটি করতে সহযোগিতা করবে, ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। আগামী পরবর্তী ভিডিওগুলো সকলের আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।